ইসলামের যে রেখা আছে বা ইসলামের যে মিল্কি আমিন যারা আছে তাদেরকে বাংলা অনুবাদ করে দাস বলে দে, এটা তো তাদের এখানে সীমাবদ্ধতা ভাই, আমার নয়। কারণ ইসলামের দাস প্রথা বলতে কোনো কিছুই নেই, আছে এই যে যুদ্ধবন্দী যারা আছে তাদের ক্যাপটিভস অফ ওয়ার, তাদের ব্যাপারে বলা আছে। এইডেন, আপনাকে যুক্ত করেছি আমরা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? জি, ভালো আছি। তো গত লাইভে আমাকে কিছু তথ্য দেওয়া হয়েছিল, যেগুলো আমি পরে চেক করে দেখছি এগুলো ঠিক না। কোন তথ্যগুলো ছিল, কোনটার বিষয়ে আপনি আমাদেরকে স্মরণ করে দেন আমাদের দর্শক শ্রোতাদেরকে। যেমন একজন বলেছিল যে বনু কুরাইজার বন্দীদেরকে নাকি দাস বানিয়ে বিক্রি করা হয়নি, যারা আগেই দাস ছিল তাদেরকে বিক্রি করা হয়েছিল, এটা একটা বলা হয়েছিল। বনু মুস্তালিক না বনু কুরাইজার কথা বলছেন আপনি? দুটো গুলিয়ে ফেলছেন সেদিন। এটা তো আমি বলেছিলাম, এখানে তো আপনি যেটা দেখাইছিলেন সেখানে লেখা ছিল, এটা তো আমরা বলিনি। আপনি বলছিলেন যে মানে তারা আগেই দাস ছিল, তাদেরকে দাস বানানো হয়নি। আপনি যেটা দেখাইছিলেন ওইখানে লেখা ছিল, আমি তো আপনাকে ওইটা স্ক্রিন শেয়ার করে দেখাইছি। আপনি তো সেটা বলছিলেন। এটা তো আপনি নিয়ে আসছিলেন না, আমাদের দাবি তো ছিল না এটা। না, ওখানে কি লেখা ছিল আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? ওখানে কি লেখা ছিল যে কোন লোকগুলোকে দাস করা হয়েছিল, কোন লোকগুলোকে বিক্রি করা হয়েছিল? ওখানে কি আলাদা করে লেখা ছিল কিছু? আপনি দাবি করছিলেন যে লেখা ছিল ওখানে, আপনি দেখাতে পারলেন না ওখানে সেটা লেখা ছিল। উনি দাবি করছিল এটা, উনি যেটা দাবি করছিল। না, আমরা দাবি করেছিলাম যে এটা থেকে এখান থেকে কিছু বোঝা যায় না, ওখানে স্পষ্ট না। আমরা দাবি করেছিলাম যে এরকম আপনি যে মানে পুট করছেন সেটা, আপনি যে মানে পুট করছেন ওখানে, সেটা ওখান থেকে ফলো করছে না, আপনাকে অন্য বাড়তি লাগবে। বোঝা না গেলে তাহলে দাবি করলো কেন? তাহলে বলতে পারতো যে এটা এখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে মেন আমার একটা না, স্বাভাবিক জিনিস যেটা হলো যে কেউ যদি যুদ্ধে দোষী না বা যুদ্ধে অংশ নেয়নি বা কোনোভাবে সাহায্য করেনি বা ষড়যন্ত্রের অংশ ছিল না, জানতো কিন্তু বলেনি, চুক্তিবদ্ধ ছিল তারপরে বলেনি, এরকম অপরাধ কেউ করেনি, এরকম যদি যাচাই করে দেখা গেলো সে অপরাধ করেনি, তাকে কি দাস বানানো হয়েছে? ইসলামে এরকম নীতি আছে কোনো? বন্দি করা হয়েছে কাউকে? আমরা কিন্তু বিস্তারিত একটু থামাই, আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি না এখানে। আপনি একটা প্রশ্ন বলেছেন এখানে যে এটা ঠিক ছিল না, সে সবাই এটা পরিষ্কার করে দিয়েছেন। এখন আপনার কাছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এখন দেখুন যে আপনি এগুলো নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে নৈতিক কি অনৈতিক নিয়ে আপনি একটা প্রশ্ন তুলছেন। আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ড নিয়ে তো আপনি ভাই এখনো আমাদের সঙ্গে আলোচনা করেননি। আজকে কি এই নৈতিকতার স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করবেন? করবো। আমি যে কিছু রেফারেন্স নিয়ে আসছি তো এগুলো দেখানোর পরে তারপরে। না, ঠিক আছে, আমরা সরাসরি ওইখানে চলে যাই। আপনার নৈতিকতার স্ট্যান্ডার্ডটা কি এবং কেন সেই স্ট্যান্ডার্ডটা সবার জন্য গ্রহণযোগ্য? দেখাইনি এগুলো, মানে এগুলো এক কাজ করেন, আপনি এক কাজ করেন প্রেস ভাই, আমি আপনাকে সহজ সমাধান দিই। আপনি এটা নিয়ে আগামী কালকে আমাদের লাইভে আসেন, দেখায়েন আপনার যত সমস্যা আছে সব নিয়ে আসবেন। কোন লাইভে আসবো? আপনি কোন লাইভে আসছেন? ইনসাইড জোনে আসতে পারেন অথবা আমার নিজের লাইভে আসতে পারেন। ওরা তো ভাই, আচ্ছা, আপনি আমাদের কথাই আসেন, আমার লাইভে আসেন, আমার এখানে আসেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা সমাধান হয়ে গেল। এখানে আপনি এখানে বিস্তারিত আলোচনা করে নেবেন। এখন আপনার সঙ্গে আলোচনা করি এখন যে আপনি একজন নাস্তিক হিসেবে, তাই তো? নাস্তিক তো আপনি না কি? আপনি আস্তিক? হ্যাঁ, বলছি যে মনসুর ভাই একটা কথা বলছিল, ওটা কিন্তু মিথ্যা। হ্যাঁ, আপনি এখন আমাকে নিয়ে অভিযোগ করবেন নাই। আপনি বলছেন আপনি কি এখন আলোচনা করবেন? হ্যাঁ, শুধু মিথ্যা অভিযোগ হবে না। আমি কি বলেছিলাম ভাই? এই যে মিথ্যা বললেন, শুধু বলে দেন, আলোচনা করবে না, বলে দেন কি বলেছি আমি মিথ্যা? ইসলামের দাসপ্রথা নেই। আচ্ছা, ইসলামের দাসপ্রথা নেই। আগে জিজ্ঞেস করি যে আপনি কি মিথ্যা বলা কি খারাপ মনে করেন? খারাপ মনে করি না, এখন ফ্যাক্ট হচ্ছে মিথ্যা বলছেন কি বলেন নাই। না, সেটা আলাদা ব্যাপার। ইসলামের দাসপ্রথা নেই, আমি এখনো বলছি ভাই ইসলামের দাসপ্রথা নাই। ইসলামে দাসপ্রথা নেই, আমি আগেও বলেছি, এখনো বলছি। কেউ যদি এরকম শুনুন, কেউ যদি ইসলামের যে রেখা আছে বা ইসলামের যে মিল্কি আমিন যারা আছে তাদেরকে বাংলা অনুবাদ করে দাস বলে দে, এটা তো তাদের এখানে সীমাবদ্ধতা ভাই, আমার নয়। কারণ ইসলামের দাস প্রথা বলতে কোনো কিছুই নেই, আছে এই যে যুদ্ধবন্দী যারা আছে তাদের ক্যাপটিভস অফ ওয়ার, তাদের ব্যাপারে বলা আছে। এখন আপনি যদি এরকম একটা রেফারেন্স নিয়ে আসেন, অমুক একজন ব্যক্তি বলেছেন যে এরকম দাসদের কি, তাদের সীমাবদ্ধতা ভাই এখানে, তাদেরকে তো আমি ডিফেন্ড করবো না। আমি ইসলামের হয়ে আমি কথা বলছি, ইসলামে দাস প্রথা নেই, ফাইনাল ওয়ার্ড।
এখন এবং যত যত হ্যাঁ, বইয়ে মানে দাস হ্যাঁ, কথাটা এই আছে এই সব সবাই ভুল করছে। বইগুলো তো ভাই আপনারাই এরকম সুযোগ দেন সবাইকে এরকম লেখার, একটা নরম হয়ে যায়। সেই নরমটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি এখন, বুঝতে পারছেন? বই তো এই আপনারাই দাওয়াওয়াজের লিখছেন। মাধ্যমে শুনুন, দাওয়াওয়াজের মাধ্যমে, ইনসাইড জোনের মাধ্যমে, ওপেন সোর্সের মাধ্যমে, প্রশ্নের মীমাংসার মাধ্যমে এখন থেকে আমরা এই যে একটা শুরু হয়েছে এরকম ভুল তথ্য উপস্থাপন, ভুল অনুবাদন উপস্থাপন, এগুলো আমরা পরিবর্তন করতে যাচ্ছি। আচ্ছা মানসুর আপনারা ভাই, এখন শিখে ফেলছেন। একটুখানি আমি একটা কথা বলতে চাই, উনি হ্যাঁ, যদি একটু বলুন। বুঝতে পারেন। আমার মনে হয় যে আমরা এই নাউনটা নিয়ে বেশি বিতর্ক না করে, নাস্তিকদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, এটার যে ডেফিনেশন আছে, অর্থাৎ পশ্চিমারা যে দাসপ্রথার কথা বলতেছে, এটার যে ডেফিনেশনটা আছে, ওই ডেফিনেশনটার সাথে আমরা যে এই কনসেপ্টের কথা বলতেছি, এই কনসেপ্টের সাথে মিললে তাহলে আমরা ওই শব্দটা ব্যবহার করতে পারবো কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। কিন্তু আপনি হচ্ছে পশ্চিমা ধ্যান ধারণা থেকে আমাকে একটা শব্দের ব্যাখ্যা দেখাবেন একরকম, আর আমার কনসেপ্ট ভিন্ন, তাহলে তো আপনি স্ট্রম্যান ফেলাসি করতেছেন। এই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের কাছে আগে ক্লিয়ার হতে হবে যে বাই ডেফিনেশন ওই যে জিনিসটার কথা আমরা বলতেছি ওইটার ডেফিনেশনটা কি। তো ওইটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, বা ওইটা নিয়ে হচ্ছে ওই কনসেপ্ট নিয়ে আপনি হচ্ছে বিতর্ক করতে পারেন। সিরাজী সাহেব, শুধু পশ্চিমা না, আমাদের ভারতীয় উপমহাদেশে ডেফিনিশনটাই ভিন্ন, যেহেতু আমাদের ডেফিনিশনটাই ভিন্ন, এই জন্য আমরা যে তথাকথিত যে ট্র্যাডিশনাল ডেফিনিশন আছে দাসের সাথে, সেই ডেফিনিশন আমরা নিই না, কারণ ইসলামে সেই ডেফিনিশনটা নেই। ইসলামে দাস প্রথা নেই, এটাই আমি তো ফাইনাল কোনো- ভাই। এটা আপনি আমি তো কোনো আপনার কাছে definition-ই দিইনি। শুনুন, আপনার কাছে এটা ভালো নাও লাগতে পারে, কারণ এরকম যদি না হয় তাহলে তো আপনাদের তো আর সম্বল হারিয়ে ফেলছেন, কি নিয়ে আর কথা বলবেন। এখন থেকে আপনারা জেনে নিন যে আমাদের মাধ্যমে এই পরিবর্তনটা আসবে, যে এই যে ভুল অনুবাদটা হয়েছে সেটা উঠে যাবে ইনশাআল্লাহ। প্রকৃত অর্থ যেটা হবে, একটা পরিভাষা আমরা তৈরি করব, যে পরিভাষাটা আমরা আগেই এরকম বলেছি, আরবিতে তো আছি, বাংলাতেও নতুন একটা এরকম পরিভাষা তৈরি হবে, যে পরিভাষার মাধ্যমে এদেরকে দাস বলা যাবে না, কারণ ওরা দাস ছিল না। এখন আমরা মূল কথায় চলে আসি, যেহেতু আজকে আপনি বলেছেন আপনি আবার আসবেন, নৈতিকতার ব্যাপারে আপনার মানদণ্ডটা কি এ নিয়ে আমরা একটু আলোচনা করি এখন। আচ্ছা ঠিক মুসা ভাই, আছে? ওনার জন্য একটু সহজ করে দিই। বিষয়টা হচ্ছে আমি আপনাকে যে আমার প্রোফাইলের লিংক দিয়েছি ভাই, এখানে আপনি দিয়ে রাখেন। আপনার সাথে কালকে বা আপনি যখন বলবেন তখন এই যে আপনার দাস প্রথা, তারপরে যে বানু কুরাইজা নিয়ে যে আলোচনা আছে, সেটা আমরা দীর্ঘ সময় নিয়ে করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, আপনি বলে কাট করে নিয়ে আপনার জায়গায় জায়গায় দেখাই দিবেন। হ্যাঁ, প্রাইভেট চ্যাটে দেওয়া আছে আপনার ফেসবুকের যে একটা প্রোফাইল লিংকটা। মনসুর ভাই, আরো একবার আমরা স্পষ্টভাবে ঘোষণা করে দিই, ইসলামে কোনোভাবে নিরাপরাধ কোনো মানুষকে বন্দি করে দাস বানানো নিষিদ্ধ। এটা ইসলামে কোনোদিনই নেই। দাস প্রথা এটা বানানো আছে তো এটা ইসলাম, এটা আছে তো ইসলামে। কোথায় আছে? আপনি দাবি করলে হবে, কোথায় আছে ইসলামে দাস না প্রথা? ভাই, সারার ভাই, ওই আলোচনা ইংরেজি হবে না। যে ইদ্রিস ভাই, আপনি ওই আমার সাথে না, যখন আসবেন তখন না, না, এটা নিয়ে আমি বলবেন। একটা কথা বলি যে আলোচনা করবেন। আমি জাস্ট একটা কথা বলি, আপনার যে ভারতীয় উপমহাদেশে যে দাস প্রথা, সেটা বলছেন আপনি ইসলামে আছে? আমি তো কোনো অঞ্চলে দাসপ্রথার কথা বলি নাই। আমি বলছি দাস প্রথা কোথায়? দাস শব্দটা কোথায় প্রযোজ্য? দাস প্রথা কোথায় প্রযোজ্য? কোন ভাষা দাস? যারা দাস শব্দটা ব্যবহার করছে তারা ব্যবহার করলে সমস্যা না, আমি ব্যবহার করলে সমস্যা। না, দাস শব্দ তারা ভুল ব্যবহার করতে পারে, আপনাকে তো দেখতে হবে ইসলামে কিভাবে ব্যবহার আছে। এত মানুষ, মানে এত আলেমরা দাস শব্দটা ব্যবহার করছে, তাদের মানে কালকে আলোচনা হয়ে যাবে, যে শেষ সবার সাথে আলোচনা করবেন। এখন এইডেন ভাই, হ্যাঁ এখন এইডেন ভাই এতক্ষণ, হ্যাঁ মাশাআল্লাহ, এখন আলোচনা করি আমরা নৈতিকতার মানদণ্ডের উপরে। দেখি আসলে আপনাদের কোনো মানদণ্ড আছে কিনা নৈতিক অনৈতিক বলার জন্য। ঠিক আছে, হ্যাঁ বলুন ভাই, শুনি এখন কি মানদণ্ডে আপনি বলবেন কোন একটা জিনিস নৈতিক বা নৈতিক নয়, এটা কিন্তু আমরা এবার শুনবো। ঠিক আছে, মোরালিটি সংজ্ঞাটা একটু দিবেন। না আমরা বলবো না ভাই, আপনি বলবেন যে কোনটা নৈতিক কোনটা নৈতিক নয় আপনার কাছে, এবং কেন। ভাই আপনি তো ভুল ধরতে এসেছেন, এডিন ভাই আপনি তো ভুল ধরতে এসেছেন না। হ্যাঁ, ভুলটা কে ধরতে এসেছে? ভুল ধরতে আসেন। আপনি যে একটা সুপিরিয়র ভাব করছেন, তারপরে আবার ধরুন যে দাবি করছেন যে ইসলামের মধ্যে দাস প্রথা আছে, যুদ্ধবন্দী আমি বলি যে এডিন ভাই, এই দাবিগুলো কে করছে? আপনি করছেন, তাই না? তো আপনার নিশ্চয়ই নৈতিকতা সম্পর্কে একটা ধারণা আছে, তাই তো? না থাকলে কিংবা হাওয়ায় এগুলো করছেন নাকি? পাগলের মতো প্রলাপ বকছেন? নিশ্চয়ই না, তাই তো? ধারণাটা আপনাদের ধারণার সাথে তার মানে আপনি কি বলতে চাইছেন যে এত কথাগুলো বলছেন, এত যে কথা বলছেন আপনি এই ইসলাম নিয়ে, এত এইসব নিয়ে, তার মানে আপনি মোরালিটি সম্পর্কে বেসিক জিনিস জানেন না?
আপনি হাওয়ায় একটা আরে মাথায় আসছে জানি না, কথা বলতে বলে দিচ্ছেন, জানি না, তাই এটা তো? তো বলি নাই আমি। আচ্ছা, জানি না, উনি এটা তো জানেন বলি নাই। সারোয়ার ভাই, আচ্ছা let us আমি handle, বলতেছি জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি জানেন এবং আলোচনা করতে এসেছেন। শুনি এবার তাহলে আলোচনা প্রসিড করতে হবে বলে, সামনে এগোতে হলে হ্যাঁ। আপনি যখন জানেন কি জানেন সেটা আমাদেরকে বলে দিন, তাহলে একটা কমন টার্মে আসবো আমরা, যে না আমরা আপনার ওনাকে সঙ্গে আমরা এগ্রি দেই, করছি, কোথায় সুযোগ দিতে ডিসএগ্রি হবে। করছি এগুলো আসবে, আপনি হ্যাঁ, কোথায় কতক্ষণ সহমত সময় কোথায় চাচ্ছেন দ্বিমত এজেন্ট এগুলো ভাই? আসবে, তবে একটা আলোচনা আগে বেরোবে, আগে যাবে। হ্যাঁ বলুন। জাযাকাল্লাহু খাইরান সারোয়ার ভাই, জাযাকাল্লাহু খাইরান। এজেন্ট ভাই, আপনি সময় নেন, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট নিতে পারেন। দেখেন, একজন ইসলামের সমালোচক এসেছেন এক সময়, ওনাকে আমি 22 মিনিট সময় দিয়েছি একটা বিষয়ের জন্য, আনইন্টারাপ্টেড। আপনি যদি সময় নিতে চান, আপনার এই নৈতিকতার মানদণ্ড আলোচনা করতে গিয়ে আপনি সময় নিয়ে আলোচনা করুন ভাই। কোন মানদণ্ড আপনার কাছে আছে এবং সেটা কেন গ্রহণযোগ্য, আমরা শুনি এখন আপনার কাছ থেকে। একটা লেকচার টাইপের একটা হালকা 20 মিনিটের লেকচার দিয়ে দিতে পারেন, আমাদের সামনে প্রেজেন্টেশন দিয়ে দিতে পারেন, না, আমরা শুনি আমি যে তো আমরা। লেকচার দিতে পারি না, আমি তো না আলোচনা যাই করুন। হোক, আপনি হ্যাঁ, Let him, শুনি let him, আপনার let him. বক্তব্য। সারোয়ার ভাই, প্লিজ হুম। let him. ওকে, আমরা নীরবতা পালন করছি এখন। আপনি বলুন ভাই, কোন মানদণ্ড নিয়ে আপনি জীবনযাপন হ্যাঁ, করেন? আমি বলতে চাচ্ছি, যদি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে তো প্রথমে ওইটার সংজ্ঞা নিয়ে দুজনের ভিতরে একটা মানে একমত হইতে হবে, তাই না? তো আপনি নৈতিকতার সংজ্ঞা আগেও কিছু দিয়েছেন, দেখলাম যে কোনো কিছু করা যায় কি যায় না, করা উচিত কি উচিত না, এটাই তো নাকি? এই শেষ এতক্ষণ? আপনি বলে যান। না, ইন্টারেক্টিভ আলোচনা করতে নো যাচ্ছি। ভাই, না, 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 না। না, আপনি আপনি আগে আগে আপনার প্রেজেন্টেশন করে নিন, হ্যাঁ, তারপরে আমি ইন্টারেকশনে যাব। মানে আমি আপনি তো বলে সারোয়ার বলে ভাই নিন, আপনার মনে হচ্ছে presentation করে নিন। আলোচনা সারোয়ার ভাই, ওনাকে একটু সময় দিই আমরা, ঠিক আছে? যে জি, জি। উনি নৈতিকতা কেন, নৈতিকতা কোন একটা বিষয়ে নৈতিক কেন নৈতিক নয়, এটা উনি আমাদেরকে বলবেন। কোন মানদণ্ডে বলবেন এবং কেন সেই মানদণ্ড সবার জন্য গ্রহণযোগ্য সেটা বলবেন। এবং সেই মানদণ্ড কেন আমাদের মানদণ্ড থেকে উৎকর্ষিত বা আরো উত্তম বা আরো শ্রেষ্ঠ সেটা বলবেন। কম্পারেটিভলি যখন ইসলামের বিষয় নিয়ে আলোচনা করছেন এবং ইমপ্লাই করছেন যে ইসলামের বিষয়টা অনৈতিক, তাহলে যে আপনার কাছে এমন কোন মানদণ্ড নিশ্চয়ই আছে যে মানদণ্ড দিয়ে আপনি সেটা বিচার করছেন অনৈতিক। সেই মানদণ্ড কেন উৎকর্ষ আপনার কাছে, আরো উত্তম, আরো শ্রেষ্ঠ, সেটা আমরা জানবো। আপনাকে আবার সুযোগ দিচ্ছি এখন, সবাই আমরা শুনবো, ধৈর্য ধরে অপেক্ষা করুন। এইডেন পিয়ার্স ভাই এখন আমাদেরকে বলবেন যে উনার দৃষ্টিভঙ্গিতে নৈতিকতা কি, নৈতিকতার সংজ্ঞা কি, কোন জিনিসটা নৈতিক কেন হয়, কেন অনৈতিক হয় এবং কোন মানদণ্ডের ভিত্তিতে, এবং সেই মানদণ্ড কেন শ্রেষ্ঠ, কেন শ্রেয়, কেন সবচেয়ে উত্তম, উনি বলে দেবেন। ফ্লোর ইজ ইয়োর্স, এইডেন পিয়ার্স ভাই। আর আমি যেটা বলতেছিলাম, নৈতিকতা বলতে বোঝায় যে কোনো কিছু করা উচিত কি উচিত না, এটা এখন করা উচিত কি উচিত না এটা বলতে বোঝায় কোনো কিছু করা ভালো কি ভালো না, ভালো নাকি খারাপ, তাই তো? তো এখন কোনো কিছু ভালো নাকি খারাপ, এটা কি মানে একটা অ্যাবসলিউট নাকি এটা আপেক্ষিক? যেমন ধরেন, আমরা আমরা যে করোনার টিকা দিচ্ছি, করোনার টিকা এই দেয়াটা, এটা তো করোনা ভাইরাসের জন্য ভালো না, কিন্তু মানুষের জন্য ভালো। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে ভালো খারাপ এই জিনিসটা আপেক্ষিক? এতটুকু পর্যন্ত আপনার একমত কিনা? একটু মানে ইনডাইরেক্টলি বললে ভালো হয় আর কি। না ভাই, আপনার কাছে আমরা সময় দিয়েছি, এই সময়টা নেন, সুযোগটা নেন, এবং এই সময় সুযোগ নিয়ে আপনি প্রতিষ্ঠা করুন যে আপনার কাছে উত্তম শ্রেষ্ঠ মানদণ্ড আছে ইসলাম থেকেও, এবং সেই মানদণ্ডটা কি, কেন কেন নৈতিক হয়, কেন অনৈতিক হয়, আপনি বলে যান ভাই। আপনাকে আবারও সুযোগ দিচ্ছি, সুযোগটা নেন। ইন্টারেক্টিভ আলোচনা নৈতিকতার এখন পরে সংজ্ঞা আসবে, পরে আসবে। আপনার হয়ে গেলে আমরা আগে পরে বলে প্রতিষ্ঠা দেবো করুন। যে কোথায় আমরা সংজ্ঞা তো এগ্রি বললাম করছি, আপনি। কোথায় ডিসএগ্রি করছে। আপনি বলে যান, আপনি পুরো কথা শেষ করে নিন, তারপরে আমি সংজ্ঞাটা আমরা আগে পুরো কথা clear না করতে শুনে তো চাচ্ছি। আমরা পুরো কথা না শুনে তো আমরা এগ্রি ডিসএগ্রি করলে সেটা ভুল হবে, তাই না? আপনি পুরো বক্তব্য বলে নিন, তারপরে আমরা জানাবো আমি কোথায় কোথায় নৈতিকতার আমরা একমত হচ্ছি, সংজ্ঞাটা কেন তো আমি হচ্ছি, বললাম, কোথায় এখন একমত হচ্ছি না, কেন হচ্ছি, তারপরে আমরা যাব। ঠিক আছে, আপনি বলেন পুরো। হ্যাঁ, নৈতিকতার সংজ্ঞাটা তো বললাম, এখন আপনারা এই ব্যাপারে একমত কিনা? আমরা একমত দ্বিমতের প্রশ্ন আসছে না। আপনাকে আমি বলেই দিচ্ছি যে আপনি সংজ্ঞায়িত করবেন এবং আপনার সেই সংজ্ঞা অনুযায়ী যে মানদণ্ড আপনি ব্যবহার করছেন, সেই মানদণ্ড কেন উত্তম, সব নৈতিকতার মানদণ্ড থেকে আপনারটা কেন উত্তম, সেটা আপনি বলবেন, এবং কেন সবার কাছে এটা গ্রহণযোগ্য তাও বলবেন, যাতে আমাদেরকে কনভিন্স করতে পারেন। ঠিক আছে, আপনার প্রেজেন্টেশনটা আপনি করে যান, তারপরে আপনার সঙ্গে আমরা ইন্টারেক্টিভ আলোচনা করে যাব। তুলনা করতে হলে তো মানে সংজ্ঞাটা একই একই থাকা লাগবে, তাই না?
ভাই আপনি আপনারটা দেন, কোনো সমস্যা হলে এটা পরে আমরা আমাদের যখন এইডেন ভাই, আমরা তো বলতেছি আপনার পজিশনটা আগে ক্লিয়ার করেন। আমরা আপনাকে সুযোগ দিছি, আপনাকে এনাফ সময় দেওয়া আছে, আমরা কোনো ইন্টারভিন করব না। আপনার পজিশন ফুল বক্তব্যটা বুঝে তারপর আমাদের রিপ্লাই আমরা দিব, তখন আপনাকেও সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনি আগে প্রথম আপনার এক্সপ্লেনেশনটা দিবেন আমাদেরকে, আপনার পজিশনটা ক্লিয়ার করবেন আমাদের কাছে, আবার আপনাকে সুযোগ দেওয়া হলো। প্লিজ আপনি গো হেড। তাহলে আপনারা এইভাবে আলোচনা করতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। না না, আমরা তো আমার আলোচনা করার জন্যই তো শুনেন, আমরা তো আলোচনা করার আমরা জন্য একটা জিনিস সমাধান একাডেমিক উপায়তে করতে হবে আজিজ ভাই, হ্যাঁ, একটা জিনিসের সমাধান একাডেমিক উপায়তে করতে হবে, বুঝলেন? সেই কারণে হ্যাঁ, সভ্য ভদ্র সুষ্ঠু আলোচনা। ঠিক। তো আমার পজিশন তো এইটাই যে একটা ভালো কোনো কিছু সাপেক্ষে ভালো বা খারাপ মানদণ্ড বলতে কিসের সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি ওটাকেই মানদণ্ড বলা হয়। তো আমরা ভালো খারাপ কার সাপেক্ষে নির্ণয় করি? অবশ্যই মানুষের সাপেক্ষে, মানুষের বেঁচে থাকার সাপেক্ষে। তো আমরা যদি বুঝতে পারি যে মানুষের বেঁচে থাকার সাপেক্ষে কিভাবে কোন কাজটা করা উচিত কি উচিত না, এটা যদি আমরা কোনো একটা পদ্ধতিতে বের করতে পারি, তাহলে সেই পদ্ধতিটাই তো সবথেকে উত্তম হওয়া উচিত। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যে কিভাবে এটা বের করা যায়। আমরা অভিজ্ঞতা থেকে দেখি যে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা, যুক্তি, তথ্য, প্রমাণ এগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা মানুষের জন্য ভালো হচ্ছে, কোন জিনিসটা মানুষের জন্য খারাপ হচ্ছে। এছাড়া যুক্তি, তথ্য, প্রমাণ ছাড়া কোনো একটা কাজ কেন ভালো বা কেন খারাপ, এটার কোনো কি কোনো উপায় আছে? আর কোনো উপায়ে এটাকে বের করা সম্ভব? আচ্ছা, আমি তো এতটুকুই বলছি এখন আপাতত। আর আপনাদের কি কোনো আপত্তি আছে কিনা? আপনার বক্তব্য শেষ করুন। আপনার কি হ্যাঁ, শেষ বক্তব্য। আমার বক্তব্য শেষ। মানে তার আমি তো আসলে হ্যাঁ আমি তো লম্বা কোনো স্পিচ তো রেডি করে আনিনি। আমি যতটুকু বুঝি ততটুকুই বলছি। আমরা তো আপনার কাছে এইটা তো আপনার তো আপনি আরো একটু ক্লিয়ার করেন, যে কিছু এক্সাম্পল দেন, যে ওই কিছু আমরা তো যে কোনো জিনিসে থিওরিটিক্যাল আমরা তো বুঝতে হবে আপনার পজিশনটা। আপনি তো ফুল ক্লিয়ার না করলে বোঝা যাবে না। আপনি এক্সাম্পল দেন যে আমি এক্সাম্পল দেব। হ্যাঁ, এক্সাম্পল দেব। ধরেন কেউ আমার মাথা কেটে ফেললো, আপনি আমার মাথা প্রতিষ্ঠা করবেন ভাই, শুনুন, আপনার যে অবস্থানটা আপনি প্রতিষ্ঠিত করবেন যে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম একটা নৈতিক মানদণ্ড, এবং সেই মানদণ্ড দিয়ে আমরা বিচার করি কোনটা নৈতিক কোনটা অনৈতিক। আপনি তো এরকম যেভাবে বলছেন ভাই, এটা তো প্রতিষ্ঠিত হলো না। আপনি প্রতিষ্ঠা করুন, তারপরে আমাদের যে প্যানেলে অনেক ভাইয়েরা আছেন, শান্ত ভাই তো ধৈর্য ধরে উপেক্ষা করে আছেন আপনার সঙ্গে কথা বলার জন্য। দেখুন, উনি তো ওনার লাইভে গেলে তারপরে ওনার লাইভে উনি কি করেন না করেন এটা নিয়ে তো এখানে আলোচনা করা হচ্ছে না। এখানে তো আপনি অন্য একটা লাইভে ভাই, এখানে আপনি দাওয়াইজে স্ট্রিমে আসছেন, এখানে দাওয়াইজে কেউ এখানে গালিগালাজ করে না। এখানে আপনি এখানে একটা সিভিল প্ল্যাটফর্ম, এখানে সবাই আলোচনা করে সিভিল ভাবে। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন মানসুর ভাই যেভাবে বলছেন, এবং আপনার ফাউন্ডেশনটা দেন, তারপর আমরা কথা বলবো। ফাউন্ডেশন তো দিলাম আমি। ফাউন্ডেশন মানে যেটার সাপেক্ষে কোনো কিছু ভালো নাকি কোনো কিছু করা উচিত কি উচিত না সেটা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে মানুষের সাপেক্ষে। আর মানুষের সাপেক্ষে কোনো কিছু ভালো না খারাপ এই কাজটার ইভ্যালুয়েশন করা হয় যুক্তি, তথ্য, প্রমাণের মাধ্যমে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, নৈতিকতার যে ফাউন্ডেশন অলওয়েজ সাবজেক্টিভ, কিন্তু ওই সাবজেক্টিভ ফাউন্ডেশনের সাপেক্ষে কোনো একটা কাজের ইভ্যালুয়েশন, সেই কাজটা ভালো নাকি খারাপ, সেই কাজটা ইভ্যালুয়েশন হচ্ছে সবসময় অবজেক্টিভ হয়। বুঝলাম না, অবজেক্টিভ সাবজেক্টিভ মানে দুইটাই তো বললেন। যদি নৈতিকতার ফাউন্ডেশন সাবজেক্টিভ না হয় তাহলে সেটা নৈতিকতাই না। সেটাকে যদি আপনারা নৈতিকতা বলেন, তাহলে তো আমি আপনাদের সেই নৈতিকতা নিয়ে আমি কথা বলতেছি না, আমি অন্য কিছু নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছি আপনার কাছে নৈতিকতা হচ্ছে সাবজেক্টিভ। ঠিক আছে, আমরা একটা পয়েন্ট পাইলাম সাবজেক্টিভ। মানে এরপরে কি এটা কিভাবে নির্ধারণ করব? নৈতিকতা সাবজেক্টিভ এটা তো আমি বলি নাই। কি বলছেন বুঝি না, তাহলে আরেকটু ক্লিয়ার করেন। নৈতিকতার যে ফাউন্ডেশন, কোনটার সাপেক্ষে ভালো বা খারাপ নির্ণয় করবেন, সেটা হচ্ছে সাবজেক্টিভ, মানে ফাউন্ডেশনটা হচ্ছে সাবজেক্টিভ।
আচ্ছা, ওই নির্ণয়টা কি দিয়ে করব, কোন মেথডে করব? নির্ণয়টা আমি তো বললাম যুক্তি তথ্য প্রমাণ দিয়ে, মানে কার ওইটা যুক্তি দিয়ে? সাপেক্ষে কি করলে কিভাবে কি করলে কার এটা যুক্তি সাপেক্ষে দিয়ে? ভালো খারাপ। যুক্তিটা কার, মানে কার যুক্তি দিয়ে আমরা বের করব? যুক্তি কার মানে যুক্তিটা কি, মানে কার যুক্তি? যুক্তি তো আমার একটা, আপনার একটা, এখানে প্যানেলিস্ট যারা আছে সবার আলাদা আলাদা যুক্তি থাকতে পারে। যে যুক্তিটা ভ্যালিড সাউন্ড সেই যুক্তিটা। আচ্ছা, তো এই ভ্যালিড সাউন্ড হওয়ার জন্য তো আপনি প্রেমিস দিবেন না? প্রেমিসটা তো আপনি দিবেন, তাই না? ওটা তো হচ্ছে যে আপনি ভ্যালিডিটি সাউন্ডনেস নিয়ে তো এখন কথা হচ্ছে না। আপনি যুক্তি যে দিবেন সেটার জন্য তো আগে আপনার প্রেমিস দাঁড় করাতে হবে, তাই না? প্রেমিস গুলো কার প্রেমিস হবে, কার সাপেক্ষে প্রেমিস হবে? কার সাপেক্ষে প্রেমিস হবে মানে? প্রেমিস গুলো ভাই, এখন মনে করেন আমি একটা প্রেমিস দিলাম, একভাবে দিলাম, অন্য আপনি আরেকভাবে দিলেন, কিনা এই অনেকগুলা ভাই আছে, সবাই সবার মতো করে প্রেমিস যে দিল। প্রেমিসটা সাউন্ড হবে সেই প্রেমিসটা আচ্ছা, দেবো। তো সাউন্ড হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? সেটা তো অন্য আলোচনা। না, আমরা অন্য আলোচনা না, এটা তো রিলেটেড এখানে। আমরা কেমনে আমরা আইডেন্টিফাই করবো না এটা সত্য কিনা? যেভাবে আপনি যে কোনো ব্যাপারে একটা সাউন্ড আর্গুমেন্ট দেন সেইভাবে। না, আপনি একটা উদাহরণ দেন না, একটা নৈতিক একটা উদাহরণটা টেনে তারপরে দেন যে এই দেখেন একটা যুক্তি, এই প্রেমিস, তারপরে হচ্ছে এই যে উদাহরণ, মানে একটা উদাহরণটা নেন, একটা ঘটনা, যে এই যে যুক্তি ওই উদাহরণের, এই যুক্তির কারণে এটা খারাপ, এই যে এটা প্রেমিস, এটা এই যে প্রেমিসের ভ্যালিডিটি, এই প্রেমিসের সাউন্ডনেস, একটা উদাহরণ দেন, এইভাবে আমাদেরকে একটু বুঝান ভাই। যেমন আমি বললাম, আমার কেউ যদি আমার মাথা কেটে ফেলে তাহলে আমি মারা যাব। হুম। এই যে মাথাটা কেটে ফেলা, এই কাজটা কি ভালো নাকি খারাপ? আমরা যুক্তিতে দেখতেছি কারো মাথা কেটে ফেললে সে মারা যাচ্ছে। কোন যুক্তি দিয়ে দেখছেন মারা এটা? যায় কি রে? এটা কোন যুক্তি দিয়ে দেখছেন এটা? প্রথমে তো আমরা দেখছি যে মাথা কেটে ফেলে মানুষ মারা যায় কিনা। হুম। ঠিক আছে, আমি মারা দেখলাম যায় মাথা কেটে মারা ফেললে যায় মাথা নাকি? কেটে ফেললে মারা যায়, কিন্তু হ্যাঁ সেটা তো আমরা দেখছি। হ্যাঁ, সে যদি মারা যায় তাহলে কি হুম। সেটা তার বেঁচে থাকার সাপেক্ষে সেটা কি ভালো হয় না খারাপ হয়? তার মানে এখন হচ্ছে যে, মানে আপনি বলতে চাচ্ছেন যে বেঁচে থাকার জন্য যেটা করা যায় সেটাই ভালো, তাই তো এডেন ভাই? এটা একটা ফাউন্ডেশন। হ্যাঁ, এই ফাউন্ডেশনটা কি, মানে যেটা বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটাই ভালো নাকি? এটা কি সব মানুষের বেঁচে থাকা নাকি কোন নির্দিষ্ট মানুষ। একজন দুইজনের? সব মানুষের অবশ্যই। সব মানুষের জন্য। আচ্ছা, অবশ্যই। এখন মনে করেন এসে যে একজন ব্যক্তি সে চিন্তা করলো যে সে ধরেন যে টাকা পয়সা তার আছে, সে এনাফ মনে করতেছে না, এটা সে মনে করতেছে না যে এটা দিয়ে সে আসলে সুখে বেঁচে থাকতে পারবে। সে ভাবতেছে যে সে মারা যাবে। এখন সে আরেকজনের থেকে কিছু প্রপার্টি নিয়ে নিবে। এটা নিয়ে নেওয়ার জন্য সে আরেকজনকে মেরে ফেললো। সাপেক্ষে ক্ষেত্রে সে কিন্তু বেঁচে থাকে, সাপেক্ষে কাজটা করছে। এটা কি মোরাল হবে নাকি ইমোরাল হবে? সে কি আরেকজনকে মেরে ফেললো? বেঁচে থাকার সাপেক্ষে মেরে ফেলছে। বেঁচে থাকার সাপেক্ষে মানে সে বেঁচে থাকার জন্য আরেকজনকে মেরে ফেলছে আর কি। সে কি যাকে মারছে সে কি তাকে মারতে আসতেছিল? ভাই ওটা তো আলাদা প্রশ্ন। আপনি বললেন না ফাউন্ডেশন হচ্ছে যে বেঁচে থাকার জন্য যেটা করতে হবে সেটাই নৈতিক। এখন একজন বেঁচে থাকার জন্য আরেকজনে মেরে ফেলছে। তো মেরে যে ফেললো আরেকজনকে, সে কি বেঁচে থাকলো? না, আপনি আপনি যে কাজটা করবেন সেই কাজটা আরেকজনের সাথে করতেছেন, যার সাথে করতেছেন তার সাপেক্ষে সে কাজটা ভালো না খারাপ নির্ণয় হবে। না, তাহলে তো আপনি যে আমাকে বললেন যে সবার যে একটা আশাবে প্রশ্ন করছে যে বাড়ি এটা কে বেঁচে থাকে, এটা কি সবাই নাকি একজন? তার কারণ আপনি বললেন না সবাই। আমরা তো নৈতিকতার হ্যাঁ। যে মানে সংজ্ঞাটা, এটা তো এভাবেই বলা হয় যে আপনি অন্যের সাথে কোন যে কাজটা করবেন সেই কাজটা ভালো নাকি খারাপ সেটা। না, এটা তো আপনি তো বললেন সবার ক্ষেত্রে মানে সবার জন্য ভালো হতে হবে। সবার মধ্যে তো আমি একজন ইনক্লুডেড, তাই না? যে ব্যক্তি খুন করছে সেও ইনক্লুডেড, যে খুন হয়েছে সেও ইনক্লুডেড, তাই না? এটা আপনি তো একজনকে সবাই থেকে বের করতে পারবেন না। মনে করেন আপনি আপনি বললেন কি আরেকজন থেকে চুরি করে নিয়ে আসতেছে। এখন যে চুরি করছে সে বলতেছে যে ভাই আমার তো পেটে ক্ষুধা, আমি তো আমার বেঁচে থাকার জন্য নিয়ে আসছি। তো তার বেঁচে থাকার অধিকার আছে না? আপনি বললেন না তার সাপেক্ষে, তো তার কাছে কি মোরাল না? মানে এই যে আপনি যে বললেন যে মানুষে যুক্তি দিয়ে নির্ধারণ করবে, এখন সেই যুক্তি দিছে যে আমার বেঁচে থাকার জন্য যেটা করি সেটাই মোরাল, তো আমার বেঁচে থাকার জন্য আমি চুরি করছি, সুতরাং এটা মোরাল। বুঝাচ্ছে ভাই? মানে আমি সুন্দর করে সাজা দিচ্ছি, দেখেন আপনার সুন্দর করে সাজা দিচ্ছি। ফাউন্ডেশনটা তো আমি পুরোপুরি বলি নাই। একটু সুন্দর করে সাজা দিচ্ছি প্রেমিসটা, দেখেন আপনারা তো পারতেছেন না। আচ্ছা শান্ত ভাই, একটা সেকেন্ড শান্ত ভাই, একটা সেকেন্ড হোল্ড করি। আপনাকে কিন্তু আমরা সুযোগ দিছি আপনার ফাউন্ডেশন বলার জন্য। আপনাকে
আমরা বলি না এই যে আপনার ইন্টারেক্টিভ, আমরা বলছি আপনার ফাউন্ডেশন শেষ করেন। এই জন্য বলছি আপনাকে সময় দেওয়া হচ্ছে, আবার আমরা আপনার ফাউন্ডেশন শুনবো। শান্ত ভাই, আমরা একটু ধৈর্য ধরি। শান্ত ভাই প্লিজ, আজকে আমরা আইডেন পিয়ার্স ভাইয়ের ফাউন্ডেশনটা শুনি। ওনার ফাউন্ডেশন শেষ হওয়ার পরে আজিজ ভাই আমি একটা ছোট্ট একটা কথা যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে যে উনি যে ফাউন্ডেশনটা দিবেন এটা কি সমস্ত নাস্তিক্যবাদের এজমা কিনা, এইটা একটু হ্যাঁ যুক্ত করে দিবেন। জি, উনি বলবেন। আইডেন ভাই আপনি একটু আপনার কাইন্ডলি আপনার পজিশনটা, ফুল ফাউন্ডেশনটা দেন, তখন আমরা ভাইয়েরা আপনার সাথে কানেক্ট করব। হ্যাঁ ঠিক আছে। ফাউন্ডেশনের প্রথম ধাপটা হচ্ছে বেঁচে থাকা, তারপরের ধাপটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা। আচ্ছা, প্রথমটা হচ্ছে বেঁচে থাকা। হ্যাঁ, বেঁচে থাকা। সেকেন্ডটা হচ্ছে কি ভাই? ভালোভাবে বেঁচে থাকা। ভালোভাবে বেঁচে থাকা। ওকে, ভালোভাবে বেঁচে থাকা। ওকে, আর কি আছে ভাই ফাউন্ডেশন? 3 নম্বর কি ভাই? 3 নম্বর বলেন। আমরা আপাতত এতটুকুই বলতেছি। আপাতত না ভাই, আপনি তো শুনেন, আপনি বক্তব্যের মাঝখানে এসে যে সময় আমরা কাউন্টার আর্গুমেন্ট দিব, তখন আপনি আবার আপনার আমি তো বলছি এইভাবে আলোচনা আপনি ফাউন্ডেশন ক্লিয়ারলি আপনি নিজেই বলছেন যে আপনি ফাউন্ডেশন ক্লিয়ার করেন নাই। আমি সেই অনুপাতে আপনাকে বললাম ভাই আপনি ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। তখন শান্ত ভাই বা আমি আর না থাকলে উনি ওটা বলে দিক যে ওনার আর কোনো ফাউন্ডেশন নাই, দুইটা ফাউন্ডেশন, তাহলেই হচ্ছে। আমি বলতেছি যদি আর পরে কিছু মনে পড়লে তখন বলবো, এখন আপাতত মনে পড়তেছে না। মানে এটা তো হইলো না ভাই, তখন আপনি আবার আরেকটা নিয়ে আসবেন আলোচনার মাঝখানে। আজিজ ভাই এটা না, এটাই তো করবে। হ্যাঁ হ্যাঁ, না এটা ভাই শুনেন, আপনাকে আমরা সময় দিলাম, আপনি আবার আসেন আপনার সব ফাউন্ডেশন লিখে নিয়ে, বলে এই ফাউন্ডেশনের ভিত্তিতে আমার স্ট্যান্ডার্ড বা আমার পজিশনিং। তখন আমরা আপনার যখন মনে হচ্ছে না, তখন আপনি মনে করলে তখন আপনি সবগুলো লিখে নিয়ে আসবেন, যে স্ক্রিপ্ট রেডি করে বলে ঠিক আছে এই হচ্ছে আমার ফাউন্ডেশন। আজিজ ভাই উনি তো একজন অ্যাথিস্ট বা অ্যাগনস্টিক যেটাই হন, তাহলে উনি উনার যে জীবন পরিচালনা করেন আসলে সেই জীবন পরিচালনাটার ক্ষেত্রে উনি যেহেতু নিজে সন্দিহান যে উনি আসলে কি নৈতিকতার মানদণ্ডে বলবে আমাদের কাছে, সেটাই উনি কিছুক্ষণ পরে মনে পড়ে বা আগে মনে পড়ে, পরে মনে পড়ে। শেষ করতে দেন, একটু শেষ করতে দেন। তার মানে না, আপনি এখানে আসছেন কি কারণে ওটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার যে হচ্ছে জীবন পরিচালনার ক্ষেত্রে তো আপনার নৈতিকতাটা দরকার, তাই না? আপনি তো জীবন পরিচালনার ক্ষেত্রে তো আপনি একটা মানদণ্ড নিয়ে চলেন। তার মানে কি আমি ধরে নিব যে আপনি আসলে কোনো মানদণ্ড নিয়েই চলেন না, বরং আপনার মস্তিষ্কে যেইটা মনে হয় যে এটা রাইট ওইটাই রাইট বলবেন। কারণ আপনার জীবনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নৈতিকতা। তাছাড়া আপনি যে কোনো মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে বৈধ মনে করে ফেলতে পারেন। আপনি এই নৈতিকতা টপিকটা অনেক জটিল একটা টপিক। ভাই মাওলানা সাহেব আমরা শুনে ফেলি, আমরা এরপরে আপনি ইনশাআল্লাহ জয়েন করবেন। আইডেন পিয়ার্স ভাই আপনাকে আমার মনে হয় আপনারা ফোর্থ টাইমের মতো আমি বলতেছি 4 নাম্বার বার ভাই, আমি 4 নাম্বার বার বলতেছি আপনাকে, আমি 4 নাম্বার বার বলতেছি আপনি ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। দেখেন আমরা অনেক গেস্ট আছেন, কিন্তু আপনাকে আমরা দেওয়া যে অনেক সুযোগ আমরা দিচ্ছি আপনাকে যে আপনি আপনার ফাউন্ডেশনটা ক্লিয়ার করেন। আর যদি বলেন যে আমার ফাউন্ডেশনটা ঠিক নাই, আমি মনে করতে পারতেছি না, বা আমি অ্যাওয়্যার না, আমি ফাউন্ডেশন পুরোপুরি জানি না, আপনি জেনে তখন আলোচনা করতে আসবেন। আদারওয়াইজ আপনি তো ওই ব্যাপারে আলোচনার জন্য ফিটই না, কারণ আপনি একটা জিনিস না জানলে। আজিজ ভাই উনি 10-15 মিনিট টাইম নিয়ে জি শান্ত ভাই আমি আপনি টাইম নিক। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে আপনারা যদি আমার এই প্রশ্নটার উত্তর দেন তাহলে মানে আলোচনাটা এত দীর্ঘ করা লাগবে না আমার মনে হয়। না আমরা শুনেন, আমরা এখানে ভাই আপনাকে সাথে আমরা তো অনেক ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করি নাই, এরকম তো না। আপনি তো লাস্ট টাইমেও অনেক সময় আপনাকে দিছি, আপনি একটু ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করেন, সমস্যা কি? না আমরা আলোচনা, আপনার যদি একটা আপনি নিজে বলছেন, শুনেন আপনি নিজে 2টা ফাউন্ডেশন বলছেন, 3 নাম্বার ফাউন্ডেশন আর আপনি ফাউন্ডেশন বলতেছেন না, রাইট? তা আপনার বলতেছেন, আপনি এক্সকিউজ দিচ্ছেন, আপনার মনে হচ্ছে না। আমরা তো এই জন্য বললাম যে আপনি ফাউন্ডেশন একটা মানুষের একটা যে কোনো বিষয়ের উপর
আলোচনা করতে হলে শুনেন, আলোচনা করতে হলে আমি শেষ করি। আলোচনা করতে হলে ফাউন্ডেশনটা আগে বলতে হবে, তারপরে না আমরা বুঝবো যে আপনার পজিশনিং কি। না হলে আমরা তো আপনার সাথে আলোচনা করতে পারবো না। এখন আপনি যদি মনে করেন যে আপনার ফাউন্ডেশন জানা নাই, আপনি জেনে তখন জয়েন করবেন। আর যদি মনে করেন না আমার করতে হবে, তখন আপনি লিখে নিয়ে আসবেন, তখন আমাদেরকে বলবেন এই ফাউন্ডেশনে আমার ফাউন্ডেশন, এখন আপনাদের কি পজিশন। কিন্তু আপনাকে আমরা প্রেজেন্টেশনের প্রপার ডিবেট যেরকম হয় দেখছেন, আপনাকে শুনেন, প্রেজেন্টেশন দিতে তো আসি নাই আমি আজকে। না আপনাকে শুনেন, আপনি যে এই যে কোনো ব্যাপারে নৈতিকতার বিষয়ে আপনাদেরকে আর আপনাদেরকে কিছু প্রশ্ন আমরা করতে শুনেন আসছিলাম। শুনেন আমরা তো আপনাকে বলতেছি জাস্ট আপনার ফাউন্ডেশনটা দেন, কারণ আপনি একটা বিষয়ে আপনি যখন ডিসকাস করবেন, আলোচনা করবেন, তার একটা তো ফাউন্ডেশন থাকতে হবে। না থাকলে তো আপনার আচ্ছা আলোচনা কেন করবেন? আমরা কেনই আলোচনা করি আজকে এইখানে যে আমরা আসছি, আলোচনার তো একটা সার্থকতা আছে যে আমরা কোনো কিছু শিখবো, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট করবো, এখানে একটা উদ্দেশ্য থাকে। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনি যে আলোচনা করতে আসছেন, আপনার অবশ্যই একটা বৃত্তি আছে। এখন বৃত্তিটা আপনি বলতেছেন একটা, আমি আর শান্ত ভাই কয়টা লিখছিলাম আমরা? 2টা মনে হয় না? জি 2টা। তারপর এখন আপনি আর বলতে পারতেছেন না, তখন আমি তো বলতেছি যে আপনি যখন জেনে লিখে নিয়ে আসবেন, তখন আপনি আমাদের কাছে বলবেন যে এই হচ্ছে আমার ফাউন্ডেশন, এখন আপনারা আপনাদের পজিশন দেন। ফাউন্ডেশন বলতে আমি যেটা বুঝাইছি সেই ব্যাপারে কি আপনারা একমত? আমরা তো ইন্টারেক্টিভ আলোচনা করতেছি না, আপনাকে আমরা সুযোগ তাহলে দিচ্ছি। ইন্টারেক্টিভ আলোচনা না করলে তো হবে না ভাই। শুনেন ব্যাপারটা তো একটা ইন্টারেক্টিভ আলোচনা শুনেন, ছাড়া আপনি আচ্ছা শুনেন, আপনি কি রিয়েল, আপনাকে ডিবেট যেগুলো হয় এইখানে দেখছেন, আপনাকে প্রথমে কিন্তু বক্তারা ওনারা একটা তাদের একটা ফাউন্ডেশন দেন। করতে আসি না এখানে, আমি তো ডিবেট করতে আসি না এখানে ভাই। আজিজ ভাই আমি একটা কথা বলি। আপনি যদি ডিবেট করতে না আসেন, তার মানে আপনি শুনবেন, আমরা যা বলবো আপনি প্রশ্ন করতে পারবেন। আপনি কিউএনএ বুঝছেন, কিউএনএ হচ্ছে আমরা প্রশ্ন দিব, আপনি প্রশ্নটা সুন্দর করে উত্তর দিয়ে দেবেন। ইন্টারেক্টিভ আলোচনা করতে আসছি আমি। না ইন্টারেক্টিভ শুনেন, ইন্টারেক্টিভ আলোচনা করতে হলে আপনার একটা ফাউন্ডেশন, আমরা বারবার আমরা বলতেছি আপনি ফাউন্ডেশন দিবেন, আমরা আলোচনা করব। ফাউন্ডেশন নাই, আলোচনা এখানে ইন্টারেক্টিভ আলোচনা। কারণ আমরা কার সাথে আলোচনা করব যার যদি ফাউন্ডেশন না থাকে? ফাউন্ডেশন না, এটা তো বলি নাই। হ্যাঁ মনে পড়তেছে না তো, আপনি বলছেন, ঠিক আছে। তো এখন কি আপনারা প্রশ্নের উত্তর দেবেন? আমার প্রশ্নের উত্তর দেবেন? আজিজ ভাই আমি একটা কথা বলি, দেখেন আমরা তাদের লাইভে কথা বলার জন্য মুখিয়ে থাকি, মানে কখন আমাদেরকে যুক্ত করবে, একটু সুযোগ দিবে, হ্যাঁ, আর তাদেরকে আমরা এত সুযোগ দিচ্ছি, তারা কথা বলতেছে না। আমার মনে হয় আমি লাস্ট বারের মতো আপনাকে সুযোগ দিব। আপনি যদি আইডেন পিয়ার্স ভাই, আপনি যদি লাস্ট বারের মতো আলোচনা করতে আসলাম, কি টপিকটা আমাকে আলোচনা করতেই দেন। শুনেন, আপনাকে আমরা এই হচ্ছে 6th টাইম আমি সুযোগ দিব। আপনি যদি ফাউন্ডেশন ক্লিয়ার না করেন, আপনি নেক্সট টাইম আসবেন, আমরা অবশ্যই নেক্সট গেস্টের কাছে চলে যাব। আপনি কাইন্ডলি নেক্সট টাইম আপনি আপনার ফাউন্ডেশনটা নিয়ে আসবেন, আমরা আলোচনা করব সুন্দরভাবে, ঠিক আছে? ফাউন্ডেশন বলতে কি বুঝাইছি এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনি নিজে বলছেন 2টা বলে, এখন কথা না চেঞ্জ বলছি ফাউন্ডেশন জিনিসটা কি, মানে নৈতিকতার আলোচনায় ফাউন্ডেশন জিনিসটা এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনি একটু ক্লিয়ার করেন না। আমরা তো বুঝার জন্য আপনাকে আমরা জিজ্ঞেস করছি, আমাদেরকে আপনাদের মধ্যে কি কোনো কিছু ভালো বা খারাপ, এটা কি আমরা এখানে এই প্রশ্নটা আজকে আমাদের না, আজকে প্রশ্নটা আপনার উপরে। আপনি আমাদের ওই বার্ডেন শিফট শুনেন, আমি বুঝতে পারছেন আমি কি বলছি, আমি কি বলছি বুঝতে পারছেন? আমি বলছি আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো, যেহেতু আপনি আমাদেরকে শোনাতে পারতেছেন না, আমরা আপনাকে ড্রপ করে আমরা নেক্সট গেস্টে চলে যাব। লাস্ট টাইম আমি লাস্ট বারের মতো বলতেছি, আপনি যদি সুন্দর করে ফাউন্ডেশনটা বলেন, আপনার পুরো পজিশন। ফাউন্ডেশনটা বললাম, আপনারা কি ফাউন্ডেশনের সাথে একমত নাকি দ্বিমত? উনি বলে দিয়েছেন, গুড উনি ওনার ফাউন্ডেশনটা বলে দিয়েছেন। তাহলে নৈতিকতার যে ভিত্তি, আপনার যে ফাউন্ডেশনটা, এই যে দুটো বলেছিলেন তাই না, একটা হচ্ছে বেঁচে থাকা আর একটা হলো ভালোভাবে বেঁচে থাকা। 2টা, হ্যাঁ, ভালোভাবে বেঁচে থাকা। এই দুটো প্রিন্সিপাল মূলনীতি দিয়েই আপনি নৈতিক বা অনৈতিক আপনি বিচার করেন, তাই না? বলতে পারেন যে কারো রাইট ভায়োলেট না করা, কারো মানে আরো আছে। তাহলে এটা তো বলছে আপনার যদি ফাউন্ডেশনটা এই দুটো না হয়, আরো আছে। আপনাকে আমরা তো সেই সুযোগ দিচ্ছি যে আমার ফাউন্ডেশনটা শুধু এই দুটো বিষয় নয়, আমার অন্যান্য মূলনীতি আছে এই ফাউন্ডেশনের মধ্যে, যে কারো রাইট ভায়োলেট না করা। হ্যাঁ, 3 নম্বর একটা পয়েন্ট আমরা এড করলাম। আরো কিছু আছে নাকি এগুলোই? ক্ষেত্রে আবার রাইটের একটা দিতে হবে, ডেফিনিশন তো দিতে হবে, নাহলে তো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই। কার রাইট? এটা কি সরকারের পক্ষ থেকে রাইট? এটা কি আপনার নিজের পক্ষ থেকে রাইট? এই রাইটটা কে নির্ধারণ করে? রাইটটা তো সরকারই নির্ধারণ করে।
হ্যাঁ, তাহলে রাইটস ফ্রম দ্য স্টেট, যে রাষ্ট্র যে অধিকার দিল সেই অধিকারকে ভঙ্গ না করা, এটা হচ্ছে আপনার নৈতিকতা নির্ধারণের তৃতীয় মূলনীতি। আরো আছে নাকি এগুলি? কোন জায়গা যদি রাষ্ট্রের বাইরে হয় তাহলে কি হবে? মনসুর ভাই আমি লিখছি, আমি কনফার্ম করি, আইডেন ভাইয়ের সাথে কনফার্ম করি, বেঁচে থাকা 1 নাম্বার, ভালোভাবে বেঁচে থাকা 2 নাম্বার, কারো রাইট ভায়োলেট না করা এটা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বারটা এখানে হচ্ছে accept করেন আজিজ ভাই, এই রাষ্ট্র Right, কর্তৃক নির্ধারিত রাইট। হ্যাঁ রাইট, যে রাষ্ট্র স্টেটের যে তো- রাইটস যেটা এটা আছে হুম। চতুর্থ। না, রাষ্ট্র তো সবসময় ছিল না, সবসময় থাকবে বলে নিশ্চয়তা নাই, হুম, এবং সব জায়গায় তো রাষ্ট্রের আন্ডারে নাও হইতে পারে। না এখন Just ওনাদের আশাদ ভাই, quick question, brothers. If he's saying that the state is the standard, isn't he conceding because the Prophet ﷺ was the state? জি The Constitution of Islam. আপনাকে the তো Constitution এই যে of বললাম যে Islam can- hang on a second. Brother Samak, we are getting his point first before we. No, I understand, but he's saying Yeah. that the government is the standard. The government was headed by the Prophet ﷺ, by consent of the Jews, by consent of everybody else. that's it. For the initial example he gave about Bani Qurayza, so I'm just saying that he conceded. That's it. Yeah, that's it. The debate is based on his standard is done on the 4th principle that Brother Sarmad summarized it very clearly, that based on your standard, that question that has been challenged or any এখানে যে question, হ্যাঁ মনসুর ভাই সরি, যে ব্যাপারটা আশরাফ ভাই বলছেন এখানে, যে রাষ্ট্র তো সব জায়গাতেই উপস্থিত নেই, এমন আছে যে রাষ্ট্র নেই, এগুলো রাষ্ট্র ছাড়াই এখন চলে। তাহলে যে অধিকার কথা বলছেন আপনি, বলছি গোত্র সমাজ, এটাই মিন করছেন নাকি? না, প্রথম ফাউন্ডেশনের প্রথম ধাপটা হচ্ছে বেঁচে থাকা। না, এটা আমরা দ্বিতীয় শুনেছি, বেঁচে থাকা, ধাপটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা। এবং এখনই কারো অধিকার ভঙ্গ না করা। ঠিক আছে, ওই যে এখন- 3 নম্বর পয়েন্ট আপনি বললেন, এখানে 3 নম্বর পয়েন্ট আমরা একটু বলতে চাচ্ছি, এই অধিকারটা কে দিচ্ছে? এটা কি সমাজ দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, গোত্র দিচ্ছে? হ্যাঁ, অধিকার তো রাষ্ট্রই দেয়। পুরোহিত এখন গোষ্ঠী, হ্যাঁ, ওই যে আমরা বলি যে এখানে পাদ্রী গোষ্ঠী, আমাদের যে আলেম সম্প্রদায় যারা আছেন, তারা তাদের কাছ থেকে কারা নির্ধারণ করছে রাইটটা? সব জায়গাতে তো রাষ্ট্র নেই। তখন ওই আপনার প্রথম দুই ফাউন্ডেশনে চলে যেতে হবে স্টেপে। আচ্ছা, রাষ্ট্র না হলে এই প্রথম দুটি, ঠিক আছে। ওই দুটো Okay. সাপেক্ষে যে কাজগুলো মানে মানে ঠিক আছে। ভালো হবে সেই আর কোনো কাজগুলো মূলনীতি আছে না কেউ এগুলোই? হ্যাঁ, এই এগুলোই। এই তিনটেই, ঠিক আছে। মানে আপনার কাছে হচ্ছে এখনো সুযোগ আছে আরো কিছু এড করার, না হলে কিন্তু এই তিনটা ভিত্তিতে কিন্তু আমরা আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। রাষ্ট্র না থাকলে সবাই বেঁচে থাকা এবং ভালোভাবে সবাই বেঁচে থাকা, এই তো। হ্যাঁ, এখানে হচ্ছে 5টা ভাই, মূলনীতি আছে এই মনসুর ভাই। সময়গুলা, এই টাইমটা যদি আমি পাইতাম নাস্তিকদের কোনো লাইভে, মানে আমি তো মনে হয় 10 জন নাস্তিক আমার সামনে থাকলেও মানে একদম সবগুলোর কুপবাদ করে দিতাম। আমি তো প্রশ্ন করতেছি আপনাদের, প্রশ্নই তো এই নিচ্ছেন সমস্যা- আপনারা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তো এখন এভাবে আপনি বলবেন, প্রিপেয়ার হয়ে আসি নাই যে এইদিন প্রেয়ার্স, এটা সমস্যা নেই, করবো। সমস্যা নেই, শুনুন। এখন আপনি বলবেন আপনার যে এই যে নৈতিকতার মানদণ্ড যে 3টা মূলনীতির উপরে আছে, কেন এটা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, শ্রেয়? কেন অন্যান্য যে মানদণ্ড যেগুলো আছে, যেমন আমাদের মানদণ্ড হচ্ছে অবজেক্টিভ মোরালিটি, স্রষ্টার পক্ষ থেকে যেটা আসে ওটা, আমাদের থেকে কেন উত্তম? বা অন্যান্য যে আরো আপনাদের অনেক যে আপনাদের মানদণ্ডগুলো মানদণ্ডটা আছে, কেন সেগুলো থেকে উত্তম? আপনাদের মানদণ্ডটা কি? মানে মানদণ্ড বলতে ফাউন্ডেশনটা কি আপনাদের? গড, স্রষ্টা, ঈশ্বর, এটা আল্লাহ। কি অবজেক্টিভ? এটা কি অবজেক্টিভ? না, উনি হচ্ছেন মানদণ্ড, স্রষ্টার পক্ষ মানদণ্ড। থেকে যা আসে সেটাই। মানদণ্ডটা কি? মানদণ্ডটা কি অবজেক্টিভ? অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ সাবজেক্টের প্রশ্ন তো আসছে না এখানে। মানে আপনি বলছেন আমাদের আর কোনো মানদণ্ড, শুনুন আমি উত্তর দিচ্ছি। আমাদের মানদণ্ড হচ্ছে স্রষ্টা যা বলেছেন সেটাই, স্রষ্টার পক্ষ আপনাদের- থেকে যা আসে সেটাই নৈতিক। উনি যেটা বলবেন নৈতিক, ওইটাই নৈতিক। উনি হচ্ছেন আমাদের অথরিটি, উনি হচ্ছেন আমাদের স্ট্যান্ডার্ড। হ্যাঁ। স্রষ্টা যা এখন- বলবেন, এখন আপনার- হ্যাঁ। এখন মানদণ্ডটা আমাদের এই মানদণ্ড থেকে আপনারটা কেন উত্তম, কেন সবার জন্য গ্রহণযোগ্য, সেটা আপনি আপনাদের এস্টাবলিশ করুন। মানদণ্ডটা আপনাকে আমরা সময় দেবো, শুনুন হবে। শুনুন ভাইয়া, শুনুন। আপনাকে এখন আনইন্টারাপ্টেডলি আপনার সময় দেব, যে আপনি এখন সময় সুযোগটা নিয়ে আপনি প্রতিষ্ঠা করবেন যে আপনার যে মানদণ্ড যে 3টা মূলনীতির উপরে আছে, বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকা, এবং কারো অধিকার ভঙ্গ না করা, বিশেষ করে রাষ্ট্র সেই অধিকার আপনাকে দিচ্ছে, এই 3টা মূলনীতির উপরে যে মানদণ্ডটা আপনি বেস করেছেন কোনো কিছুকে নৈতিক বা অনৈতিক বলার, সেটা কেন উত্তম আমাদের থেকে বা অন্যান্য যে আরো মানদণ্ড আছে সেগুলো থেকে, এটা আপনি এখন
প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা হচ্ছে যে আপনি দেখাবেন যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে, হ্যাঁ, কেন সেটা উত্তম। ঠিক আছে, দি ফ্লোর ইজ ইয়ার্স। আমাদের প্যানেলের বাইরে যারা আছেন তাদেরকে বলছি একটু ইন্টারাপ্ট করবেন না। উনি শেষ হলে উনি বলবেন আমার শেষ, তারপরে আমরা আসবো। ঠিক আছে, আপনাদের মানদণ্ডটাকে আমাকে একটু বুঝতে হবে না আগে? বুঝাই দেবেন না আপনাদের মানদণ্ডটা কেমন? বুঝাই দেবেন না, তাই তো? আপনাদের মতন আমি তো আগে বলে দিলাম ভাই, স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টা যেটা বলেন এটাই। আপনাদের মধ্যে কি মানদণ্ড মানে কোন নৈতিকতার অথরিটি, যে স্রষ্টা হচ্ছে foundation, আমাদের অথরিটি, হ্যাঁ, তিনি ফাউন্ডেশন, আমাদের, হ্যাঁ, অথরিটি, তার কাছ থেকে যেটা আসে এটাই। এটা সবসময় অবজেক্টিভ হবে, তাই তো? আরে ভাই, অবজেক্টিভ সাবজেক্টের উপর প্রশ্ন আসে না। এটা হচ্ছে এখানে শুধুমাত্র স্রষ্টা হচ্ছেন আমাদের অথরিটি। উনি যেটা বলেন এটাতে নৈতিক বোঝা সেটা নৈতিক, উনি যেটা বলেন অনৈতিক সেটা অনৈতিক। তাহলে তো ওইটা আমার ভাষায় ওটা তো নৈতিকতাই না। আচ্ছা আচ্ছা, ওটা কোনো- ঠিক আছে, ওটা- তাহলে তো আপনি জেনে গেছেন। চলে যাই। হ্যাঁ, তাহলে তো আমাদের মানদণ্ড আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, তাই না? এজন্য তো আমি বলছিলাম আপনাদের শুনুন শুনুন, নৈতিকতার সাথে এইডেন আমাদের এইডেন নৈতিকতা পেয়ার্স ভাই, সংজ্ঞা মিলে না। আমাদের মানদণ্ড তো আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, এখন বুঝে না, গেছেন, আপনাদের মাশাআল্লাহ। আপনাদের এখন আপনি মানদণ্ড সময় নেন, কোনো 5 মানদণ্ডই না। মিনিট নেবেন, 10 মিনিট নেবেন, 20 মিনিট নেবেন, সময় নেন, আমার কোনো সমস্যা নেই। আপনি নেন, দি ক্লক স্টার্টস নাও। আপনি বলবেন আপনারটা আপনি প্রতিষ্ঠা করুন কেন উত্তম। আমি তো বলে দিলাম আর যে এখানে কোনো কম্প্যারিজনই হবে না, কারণ দুইটা সেম জিনিস না। আমি কথা বলছি নৈতিকতা নিয়ে। নৈতিকতা হচ্ছে এমন একটা জিনিস যার ফাউন্ডেশন সবসময় মানে সাবজেক্টিভ হবে, মানে কোনো কিছুর সাপেক্ষে ভালো বা খারাপ নির্ণয় করা। সেই কোনো কিছুটা যে শুধু মানুষই হবে সবসময়, অন্য কিছু হতে পারে। অন্য কিছু সাপেক্ষে যখন নৈতিকতা নির্ধারণ হবে তখন সেই নৈতিকের কাজের যে ভ্যালুটা সেটা অন্যরকম হবে। কিন্তু আপনারা বলতেছেন নৈতিকতার মানদণ্ড সবসময় একটাই হবে, গড হবে। তো আমি তো এইটা নিয়ে কথাই বলতেছি না। এটা তো কোনো আমার মতে এটা তো মানে আমাদের অনুযায়ী এটা তো কোনো নৈতিকতার সংজ্ঞাতেই পড়তেছে না। তো আপনারা যখন দুইটা বিষয়ের ভিতরে মানে কম্পেয়ার করতে বলতেছেন, তখন সেই দুইটা বিষয় তো সেম হইতে হবে। কম্পেয়ার আচ্ছা, করতে হলে একটা same হইতে হবে। একটা বিষয় আপনার প্রশ্নটা করা হয়েছে আপনারা বলছেন দুইটা আপনি- নৈতিকতার ভিতরে কম্পেয়ার করতে। আমার মতে তো আপনাদেরটা কোনো নৈতিকতাই না। আমার মনে হয় ওনার কাছ থেকে আপনাকে বলা নৈতিকতার হয়েছে ডেফিনেশনটা আপনারটা নেওয়া দরকার। ভালো কেন, আপনারটা কেন এটা ভালো, জি। এইটা বলছেন। এই যে ফাউন্ডেশন যেটা আপনি দিছেন, এটা কেন, এইটা দিলে এইটা কেন ভালো, এটা আপনি আমাকে ব্যাখ্যা করবেন। এটা কেন শুধু ভালো? ভালো না ভাই, উত্তম হ্যাঁ, কেন, সবচেয়ে উত্তম কেন? শ্রেষ্ঠ হ্যাঁ, কেন, উত্তম কেন? Correct, সেই উত্তম কেন? সিস্টেম অফ মোরালিটি হ্যাঁ। ও স্ট্যান্ডার্ড অফ মোরালিটি, নৈতিকতার যে মানদণ্ড সেটা কেন জি। উত্তম, আপনি সেটা প্রতিষ্ঠা করছেন না কেন ভাই? উত্তম কিসের হ্যাঁ। সাপেক্ষে বলতেছেন? কিসের সবকিছু সাপেক্ষে উত্তম? সাপেক্ষে, অন্য সবকিছু সাপেক্ষে। সবকিছুর দুনিয়াতে অনেক সাপেক্ষে মানে? অনেক, আমি বলি আপনাকে, এই দুনিয়াতে অনেক মোরালিটির বিষয়টা আছে। কারো মানদণ্ড এরকম, কারো মানদণ্ড এরকম। কেউ ধর্মগ্রন্থ থেকে মানদণ্ড নেয়, কেউ সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে মানদণ্ড বিচার করে, কেউ নিজের এক্সপিরিয়েন্স থেকে, ইনটিউশন থেকে মানদণ্ড বিচার করে। এরকম অনেক অনেক মানদণ্ডের পার্থক্য আছে। আপনি যেটা আপনি এখানে বললেন সেটা কেন উত্তম? যে কোনো সাপেক্ষে বলতে পারেন যে আপনার মানদণ্ডটা কেন আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব, যে কোনো সাপেক্ষে আপনি বলতে পারেন। যে কোনো সাপেক্ষে তো বলা যাবে না। যে কোনো সাপেক্ষে আপনি বলেন যে আপনার মানদণ্ডটা হচ্ছে আমরা, এই যে আমাদের অডিয়েন্স আমার সবাই মনে কেন হয় হচ্ছে আপনার মানদণ্ডটা মানসুর গ্রহণ ভাই, করবে। sorry to interrupt. আচ্ছা, আপনার মানদণ্ড কি উত্তম নাকি তার কিসের থেকে সাপেক্ষে উত্তম উত্তম? মানদণ্ড আছে? কিসের সাপেক্ষে উত্তম বা আদম বলতেছেন? শুনুন, আপনাকে সহজ একটা প্রশ্ন করি। যে মানদণ্ড দিয়ে আপনি নৈতিক অনৈতিক বিচার করবেন, আপনার সেই মানদণ্ড কি সর্বশ্রেষ্ঠ নাকি তার থেকে উত্তম কিছু আছে? নৈতিকতা, আমরা যে নৈতিকতা মানে নির্ধারণ করি, এই নৈতিকতা নির্ধারণে আমার উদ্দেশ্যটা কি আমাদের? আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই? যে মানদণ্ডর ব্যাপারে আমরা এতক্ষণ কথা বললাম, আপনার মানদণ্ড, এখন প্রশ্ন হচ্ছে যে মানদণ্ডের পরিচয় আপনি দিলেন, তার 3টে মূলনীতির উপরে সেই ভিত্তি, হ্যাঁ, বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকা এবং কারো অধিকার ভঙ্গ না করা। এই যে ভিত্তির উপর ভিত্তি করে যে মানদণ্ড আপনি তৈরি করেছেন, সেই মানদণ্ড কি আপনি এটা মানেন যেটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং তার থেকে উত্তম? প্রশ্নটাই ভুল হচ্ছে। আচ্ছা ভাই, দেখেন, আপনাকে যদি আমরা এই সুযোগটা দেওয়ার পর আলোচনা না করেন তাহলে কিন্তু আপনাকে আমরা বলবো আপনি আবার আসবেন, আমাদের আলোচনা আচ্ছা, কোনোদিন মানসুর ভাই, না, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। ওনাকে একটা আমরা ছোট্ট মুফতি প্রশ্ন সাহেবের করতে চাই, আজিজ ভাই। প্লিজ মুফতি সাহেব কিছু বলবেন।
জি, আমি বলতে চাচ্ছিলাম যে উনি যে বলতেছেন মানদণ্ডটা কিসের সাপেক্ষে উনি চাইতেছে, আমি বলতেছি যে মানদণ্ডটা আরেকজন নাস্তিকের সাপেক্ষে কিভাবে আপনারটা সঠিক, যেহেতু আপনার এই মানদণ্ডটা অন্যান্য নাস্তিকরা হচ্ছে নাও মানতে পারে, বা আপনি কি দাবি করেন কিনা যে আপনার এই মানদণ্ডটা সমস্ত নাস্তিকরা হচ্ছে একমত? যদি তারা একমত না হয় তাহলে আমার প্রশ্ন হলো যে অন্যান্য নাস্তিকের সাপেক্ষে আপনার মানদণ্ডটা কেন হচ্ছে নৈতিক, বলেন। মানদণ্ড আবার কেন নৈতিক? এটা কি কিছু কেন কোনো গ্রহণযোগ্য, বাক্য কেন হইলো? উত্তম, কেন উত্তম? উত্তম মানেই তো কোনো কিছু সাপেক্ষে বলতেছেন। হ্যাঁ, উনি বলে দিয়েছেন কোন সাপেক্ষে। কিসের সাপেক্ষে? অন্য নাস্তিকদের সাপেক্ষে। অন্য নাস্তিকদের সাপেক্ষে না। হুম। আমি বলতেছি যে মানদণ্ডটা শুনুন ভালো আমি যদি একটু ভালো বা ইন্টারাপ্ট খারাপ করছি, হয়। আমি দুঃখিত, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাকে ক্ষমা করবেন। আপনি কি মনে করেন আপনার এই মানদণ্ড সব নাস্তিকরা একমত এটার উপরে, নাকি দ্বিমত পোষণ করে? দ্বিমত হতে পারে। গুড, কিন্তু সেটাই বলছেন মুফতি সাহেব। যারা দ্বিমত পোষণ করে তাদের সাপেক্ষে আপনারটা কেন উত্তম বলবেন? তাহলে আমাকে জানতে হবে তাদের নৈতিকতা নির্ধারণ বা নৈতিকতার মানদণ্ড নির্ধারণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য সাপেক্ষে ভালো বা খারাপ, তাদের উদ্দেশ্য যদি এটা হয় যে মানুষের ভালোভাবে বেঁচে থাকা, এটা যদি তাদের উদ্দেশ্য হয় তাহলে তাদের সাপেক্ষে আর আমার মানদণ্ড তো একই হয়ে গেল। আচ্ছা, কোন মানুষের ভালোভাবে বেঁচে থাকা ভাই? এডেন ভাই, কোন মানুষের ভালোভাবে বেঁচে থাকা? দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পোল দেখাচ্ছি, হ্যাঁ স্ক্রিনে। আমরা কি পরবর্তী অতীতের কাছে যাব, হ্যাঁ বা না? আপনারা ভোট দিতে পারেন। এটা আপনার কাছে ওটা আসছে, হ্যাঁ বা না? যারা দর্শক আছেন তারা কি এটা সুযোগ নিতে পারেন? এটা হ্যাঁ না লিখলে এটা অটো এখানে কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হ্যাঁ বা না দুটো একটা উত্তর দেন তো, দেখান তো। আমরা আচ্ছা, যাওয়ার আগে একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। হ্যাঁ, পরবর্তী কাছে যাবো কি আমরা, না যাবো না, হ্যাঁ বা কি না, দুটো অপশন আছে এখানে, আপনারা একটু ভোট দেন। এখানে যারা অনেকে আছে ইংলিশে লিখতেছেন হ্যাঁ, তারপরে ওই দিচ্ছেন না, চন্দ্রবিন্দু দিচ্ছেন না, যার কারণে এটা কাউন্ট হচ্ছে না। মানে এখানে অপশনটা আছে এখানে বানানটা যেরকম হুবহু সেরকম সেভাবে হতে দিতে হবে। হবে। আচ্ছা, এই প্রথমবার তো আমরা চেষ্টা করছি এখানে বলটা একটু। এখানে দেখেন অনেকে কিন্তু হ্যাঁ বলছে কিন্তু এটা কাউন্ট হয় নাই, কাউন্ট হয়েছে নাটা, কারণ ওই নাটা তো হচ্ছে যে ওনারা জাস্ট নো একার দিচ্ছে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আবার আমি এটা ফিক্স ইয়েস করি। নো এর দিতে পারেন। হ্যাঁ, ইয়েস নো দিদি, ঠিক আছে। দাঁড়ান একটু দাঁড়ান, এটাকে আমি এডিট করা যায় কিনা দেখি। লেট মি স্টার্ট আ নিউ পোল, ওকে? আমার মনে হবে এটা বেটার হবে। অলরেডি এটাতেই পার হয়ে গেছে, দেখেন পার হয়ে গেছে, সবাই বলছেন পরবর্তী কেসে চলে যাবেন। 71%। হ্যাঁ, 73%। আচ্ছা ভাই, দেখেন ভাই, দি পিপল হ্যাভ স্পোকেন, আই এম অ্যাফ্রেড। আমরা পরবর্তী কেসে চলে যাব। তাহলে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করে যাই। হ্যাঁ, করে যান, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনারা যে নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করবেন বা যেটাই করবেন, আপনারা কি বলতে পারবেন যে কোনো একটা কাজ কেন ভালো বা খারাপ, এটা যুক্তি তত্ত্ব প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে নির্ধারণ করা যায়? এটা যুক্তি দিয়ে বের করা যায় না এডেন ভাই, এটা যুক্তি দিয়ে বের করা যায় না। আমরা এটা অনেকবার দেখেছি। হ্যাঁ, সেটা কি? যেটা আমার মনে হয় উনি শুনতে থাকুক, আমরা নেক্সট গেস্টে চলে যাই উত্তরটা। শান্ত ভাই, উনাকে একটু দিয়ে দেন, ঠিক আছে? কেন ভালো, সেই কাজটা কেন ভালো সেটা যুক্তি তত্ত্ব প্রমাণ ছাড়া আর কোনো উপায় কি বের করা যায় কিনা? ঠিক আছে, আমি বলছি ভালো না খারাপ এটা বের করা, কেন ভালো, সেই কাজটা কেন ভালো বা খারাপ। হ্যাঁ বলতেছি ভাই, শুনেন, এই যে আপনারা যে বলতেছেন যুক্তি তথ্য দিয়ে আসলে ভালো মন্দ বের করা যায় না, কারণ আমি একটা উদাহরণ দিয়ে দিই, ধরেন। উদাহরণ দেন না, উদাহরণ দেওয়ার সময় তো নেই ভাই এখন। আমরা পরবর্তী কেসে চলে যাব। আপনি খালি রিপ্লাইটা দিয়ে দেন, অ্যানসারটা দিয়ে দেন। ওনার উদাহরণ ঠিক আছে, আমি দিয়ে দেন। এক মিনিট একটা উদাহরণ দিয়ে দেন যে ওইটা অন্য দিন। আপনি একটা কাজের উদাহরণ দিবেন, বলবেন শান্ত ভাই এখন আপনাকে উত্তরটা দিবে, আমরা পরবর্তী কেসে চলে যাব। কেন খারাপ এটা বলবেন, এবং সেই কাজটা কেন খারাপ কিভাবে বের করছেন এটা বলবেন। ভাই আমি ভাই বলে দিচ্ছি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে যে যারা বলেন যে যুক্তি দিয়ে নৈতিকতা নির্ধারণ করবেন, এটা একটা বোগাস কথাবার্তা। যুক্তি দিয়ে কখনো নৈতিকতা নির্ধারণ হয় না। যুক্তি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যুক্তিটা বৈধ নাকি অবৈধ এটা বের হয়। বৈধতা অবৈধতার সাথে কোনো কাজ ভালো বা মন্দ এটা কোনো কানেকশন নেই। সেজন্য তো আমি প্রথমে বলেছিলাম যে আমি অ্যানসার দিচ্ছি, শেষ করতে দেন। সেজন্য তো আমি বলছিলাম যে নৈতিকতার মানদণ্ডকে নির্ধারণ করতে হবে। আরে এডেন ভাই, এখানে ইন্টারেক্টিভ আলোচনা হচ্ছে না তো, জাস্ট শান্ত ভাইয়ের কথাটা নিব আমরা, শেষ করি। তারপর হচ্ছে কি যে দেখেন, আমরা যখন বলবো যে যুক্তি দিয়ে বের করব, তো যুক্তি আমাদের সবার কাছে এক এক রকম যুক্তি। একজন চোর এসে ভেবে যুক্তি দিবে, যদি নিজের ক্ষুধার জন্য কোনো কিছু চুরি করা হয় তাহলে সেটা নৈতিক। তো নিজের ক্ষুধার জন্য চুরি করেছি, সুতরাং সেটা নৈতিক। একটা দেখেন, আমি আরে আইডেন ভাই ডিস্টার্ব কেন করতেছেন ভাই? তারপর দেখেন, ওই যে রবিনহুডের কথা আপনারা হয়তো জানেন, মানসুর ভাই সেদিন বলছিলেন যে সে মানে এখন ওর মতো যদি কেউ চিন্তা করে এভাবে যে
অন্যের ভালো করার জন্য ধনী লোকের সম্পদ চুরি করা নৈতিক, সুতরাং অন্যের ভালোর জন্য ধনী লোকের সম্পদ চুরি করছি, দ্যাট মিনস এটা নৈতিক। যুক্তি হয়ে গেছে ভাই, একটা ভ্যালিড এবং এটা সাউন্ডনেস সে প্রুভ করবে তার সাপেক্ষে। তো তার মানে একটা ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট হয়ে গেল। তাহলে এখন আপনি চুরি করাটাকে যদি নৈতিক হয়ে যেতে, নৈতিক বানায় ফেলতে হবে যদি যুক্তি দিয়ে আমি নৈতিকতা বের করতে চাই। সুতরাং এটা আসলে কেউ আসলে আরে এডেন ভাই আমি একটু শেষ করি, তারপর আপনি বলেন। সুতরাং যুক্তি দিয়ে আসলে নৈতিকতা বের করে না। তাহলে নৈতিকতা বের করতে হলে কিভাবে বের করবো? নৈতিকতা জিনিসটা কি, ভালো মন্দ কি, ভালো এবং মন্দ এটা যাচাই করার যে মেথড বা টুলস সেটা, তাই না? তাহলে এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে হলে কি দরকার আছে? এটা বুঝতে হলে দরকার হচ্ছে যে নলেজ। তাহলে আলটিমেট নলেজ যার আছে তিনি আসলে মানে একদম জানবেন অ্যাবসলিউটলি কোনটা ভালো আর কোনটা খারাপ। কেন? কারণ হচ্ছে যে আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদের কাছে মনে হতে পারে খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা ভালো। এটা আমরা অনেক উদাহরণ দিচ্ছি, আমি লম্বা করতেছি না। তার মানে এইটা জানার জন্য যে সবচাইতে ভালো কোনটা, মানে আসলে কোনটা ভালো, এক্স্যাক্টলি কোনটাই ভালো, এটা জানার জন্য এমন একজন ব্যক্তি এটা জানবেন বা এমন একটা সত্তাই সেটা জানবেন যার কাছে হোল পিকচারটা আছে, নট পিক্সেল। যার কাছে একটা পিক্সেল আছে সে পিক্সেল দিয়ে দেখে সে মনে করতে পারে যে এটা খারাপ, কিন্তু যার কাছে হোল পিকচার আছে সে দেখতেছে না জিনিসটা আসলে ও পিক্সেল দেখে যে মনে করতেছে খারাপ, আসলে এরকম না, বরং ওই অন্যটাই ভালো। সুতরাং আলটিমেট নলেজ তাহলে কার কাছে আছে? আলটিমেট নলেজ আছে ওই নেসেসারি বিইং এর কাছে, যে বিইংটাকে আমরা আল্লাহ বলে থাকি। হ্যাঁ, আলটিমেট নলেজ ওনার কাছে আছে। তার মানে উনি যেহেতু নিজে একজন মোরাল বিইং এবং এই সোর্সটা মানে যেখান থেকে মোরাল সোর্সটা আসবে তাকে হতে হবে নিজে কর্তৃত্বশীল হতে হবে। আমি এখানে আমরা যারা আছি আমরা কেউ কারো উপরে কর্তৃত্বশীল না, আমরা সবাই মানুষ, আমাদের সবার এখতিয়ার আছে, সবার স্বাধীনতা আছে। কারো কথা আমাকে শোনার জন্য আমি এখানে মানে কেউ আমার উপর অথরিটি না। তাহলে যিনি নৈতিকতা নির্ধারণ করবেন তাকে সকলের উপর অথরাইজড মানে অথরিটি হতে হবে। তাহলে কে অথরিটি হবে? ওই যে নেসেসারি বিইং আল্লাহ। তারপর হচ্ছে যে তাকে নিজেকে মোরাল হতে হবে। যিনি মোরাল গাইডলাইন দিবে সে যদি নিজে মোরাল না হয় তাহলে কিভাবে তিনি মোরাল গাইডলাইন দিবে? তার মানে এখন আমরা যদি দেখি যে মানুষের মধ্যে আমরা কি অ্যাবসলিউট মোরালিটি দেখতে পাই, মানে আমি সর্বোচ্চ নৈতিকতার কি দেখতে পাই না, বরং আমাদের নৈতিকতার চর্চাগুলো সীমিতভাবে আমরা করি। সুতরাং ওই নেসেসারি বিইং হচ্ছে তিনি কি, তার নৈতিকতার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই, তিনি মানে একেবারে পারফেক্টলি মোরাল। সুতরাং নৈতিকতার সোর্স হতে হবে এমন একটা জায়গা যেখানে যেই গ্রাউন্ডটা হবে একটা সত্তা, যিনি হবেন নিজে মোরাল, যিনি হবেন কর্তৃত্বশীল, যিনি হবেন সবচেয়ে বেশি নলেজের অধিকারী। আর এটা বিশেষ করে এটা হচ্ছে আল্লাহ তাআলা। সুতরাং এটা আমাদের আস্তিকদের, মুসলিমদের নৈতিকতার স্ট্যান্ডার্ড। এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেন স্রষ্টা নিজেও জ্ঞান দিয়ে বের করে কোনটা ভালো না কোনটা খারাপ। তার মানে স্রষ্টা নির্ভর করতেছে যুক্তি তত্ত্ব এই প্রমাণের উপর নির্ভর করতেছে স্রষ্টা কোনো কিছু ভালো বা খারাপ নির্ণয় করার জন্য। আপনি যে বললেন স্রষ্টা যে এটা ঠিক না। অনেক ধন্যবাদ এডেন ফেরস ভাই আমাকে বলতে দিবেন না, আমাকে উত্তর দিবেন না, আপনি লাইভে গিয়ে আলোচনা করে নেবেন, ঠিক আছে? আর পরবর্তীতে যখন আপনি ফাউন্ডেশন তৈরি করে আসতে পারেন নৈতিকতা নিয়ে আলোচনা করবেন। ফাউন্ডেশন তৈরি করে দিলাম। আপনি ভালো থাকুন ভাই, আপনি কি ভালো থাকেন। দেখা হবে। এডেন ভাই আপনি এক কাজ করেন, ওই যে কালকে আমার সাথে আসেন, টাইমটা এখানে প্রাইভেট চ্যাটে লিখে দিতে পারেন কোন টাইমে আসবেন। আমি এখানে দেখেন স্ট্রিমের লিংকও দিয়ে দিছি, আপনি এখানে যুক্ত হইতে পারেন। আর যদি মনে করেন এই নৈতিকতা নিয়ে আলোচনা করবেন তাহলে আপনি শান্ত ভাইয়ের ইনসাইট জোনে আসতে পারেন, আপনাকে কেউ গালাগালি করবে না, এটা আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? আপনি আসেন। আমি গ্যারান্টি দিছি ভাই, কেউ গালাগালি করবে না। হ্যাঁ, আমাদেরও গালাগালি করি না ভাই।